নমস্কার। কেমন যাবে শেয়ার বাজারের নতুন এপিসোডে? অনেকেই লিখেছেন স্যার রেগুলার চাই। এখন রেগুলার চাইলেই আর হচ্ছে না, একটু অপেক্ষা করতে হচ্ছে। তো অপেক্ষা করতে হচ্ছে মানে আসলে যেরম যেরম শিডিউল থাকে সেরমের মধ্যে ব্যস্ততা থেকে যায়। তো সেই সব ব্যস্ততাগুলোকে কাটিয়ে তারপরে তো এই ধরনের একটা অনুষ্ঠান করতে হয়, তাই রেগুলারটা হচ্ছে না, সরি, ভীষণভাবে দুঃখিত। তো রেগুলার হলে ভালো হতো, আমারও ভালো হতো, আপনারও ভালো হতো, সবারই ভালো হতো। সেটা তো হচ্ছে না। যাই হোক, এখন মার্কেট সম্পর্কে অনেকেরই ভাবনা। আমি নিফটি ব্যাংক নিফটি সম্পর্কে ডিটেলসে আসবো পরে, যেরকমভাবে আসি। তার আগে মানে মার্কেটকে ঠিকঠাকভাবে ট্র্যাক করতে পারছেন না অনেকেই লিখছেন যে স্যার টেকনিক্যালি বা ফান্ডামেন্টালি বা ধরুন আপনি ডেরিভেটিভ ডেটার কথা বলছেন, সেগুলো দিয়ে মার্কেট অ্যানালাইজ করা কি সম্ভব আদৌ? মার্কেটে কিছু হলো না মানে মার্কেটে যেটা বক্তব্য এবং যা হচ্ছে তার মধ্যে ফারাক তো খুব একটা কিছু দেখছি না। মানে আপনারা এত মানে মার্কেট নিয়ে এত চিন্তিত হয়ে পড়ছেন কেন? প্রাথমিকভাবে হচ্ছে বাজারে নেগেটিভ একটা বায়াস আছে। এটা আমি গত যে ভিডিওটা করেছিলাম একটু ভালো করে দেখুন, সেখানে কিন্তু পরিষ্কার করে ডেরিভেটিভ ডেটা বলুন বা ধরুন যা যা আমাদের টেকনিক্যাল প্যারামিটার বলুন, আমি কিন্তু বারবার বলেছিলাম যে মার্কেটের যে উত্থানগুলো হচ্ছে এগুলোকে আমরা ট্র্যাপিং বলি, জাস্ট ট্র্যাপ করানোর জন্য এই উত্থানগুলো হচ্ছে। বেসিক্যালি মার্কেট সম্পর্কে খুব একটা কিন্তু পজিটিভ কিছু বলা যাচ্ছে না। তো তারপরেও ধরুন মার্কেট একটু উঠেছে, 200 ডিএম এর ওপরে গেছে, আবার 200 ডিএম এর নিচে এসছে। প্রশ্ন আসছে 200 ডিএম এর ওপরে তো স্যার স্ট্রং হয়ে যাবে, তাহলে আবার নিচে আসছে কেন? মার্কেট কিন্তু এইভাবে চলে না। মার্কেট যেটা চলে সেটা হচ্ছে মার্কেট একটা ডিসিশান লাগে, প্রপার ডিসিশান লাগে। যখন আপ সাইডে যাবে তার জন্য সমস্ত ডেটাগুলো তার পক্ষে থাকতে হয়, যখন ডাউন সাইডে যাবে তখনও তার একটা প্রত্যেকটা লজিকগুলো তার কাছে থাকতে হবে যে কেন মার্কেটটা এই ধরনের মুভমেন্ট করছে। যখন এই ডিসিশনের অভাব হয় তখন দেখবেন একটা হুইমজিক্যাল একটা একই জায়গায় মুভমেন্ট করছে, একবার 100 পয়েন্ট 200 পয়েন্ট 300 পয়েন্ট উপরে যাচ্ছে, আবার নিচে আসছে। অর্থাৎ বাজার এবার সিদ্ধান্ত নিতে চাইছে যে কোন দিকে যাবে। আমরা যারা টেকনিক্যাল অ্যানালিস্ট বলুন, যারা ফান্ডামেন্টাল অ্যানালিস্ট বলুন, বাজারের ভ্যালুয়েশন দেখে বুঝি বলুন, যারা ডেরিভেটিভ ডেটাগুলো দেখে বুঝি বলুন, আমরা আপনাদেরকে ঠিক সেই দিকে কোন দিকে মার্কেট যাবে এই সম্পর্কে কিছু ভাবনা দিতে পারি। কিন্তু এটা সঠিক একদমই যে মার্কেটের মুভমেন্টটা কিন্তু বেসিক্যালি মার্কেট পার্টিসিপেন্টরা তো অবশ্যই সেটা করে, কিন্তু তার আগে অবশ্যই কিন্তু সমস্ত জায়গায় পরিষ্কার করে আমাদের কাছে কিন্তু একটা ডিনোশন থাকে যে আলটিমেটলি এই দিকটায় যাবে। যেমন ধরুন আপনাদেরকে আমি বলেছিলাম যখন একটা ডায়মন্ড ফর্মেশন ছিল, যে এখানে একটা ডায়মন্ড ফর্মেশন আছে, ইমিডিয়েটলি পতন কিন্তু আসবেই। হিউজ পড়েছে, সে আপনি বলবেন ইউক্রেনের যুদ্ধের জন্য পড়েছে, আমি বলবো ঠিক আছে। তারপরে আবার বাজার উঠেছে যখন, তখন আমি বলেছিলাম যে ঠিক আছে বাজার যদি ওঠে বাজার এই লেভেল অবধি উঠবে, এরপরে উঠতে পারবে না। মোটামুটি সেই লেভেল থেকে আবার ব্যাক করে এলো। তাহলে সেই জায়গা থেকে ব্যাক করে যখন চলে এলো তখন আবার একটা নতুন লেভেল বললাম যে এই লেভেলের তলায় যদি চলে যায় তাহলে আর মার্কেট আবার দুর্বল হয়ে পড়বে। ঠিক এইভাবেই লেভেল বেস করে করেই কিন্তু আমরা অ্যানালিসিসগুলো করার চেষ্টা করি। এর মধ্যে স্টক স্পেসিফিক মুভমেন্ট হয়। যেমন ধরুন আপনাদের বলেছিলাম মাহিন্দ্রা আমার খুব ভালো লাগছে, মাহিন্দ্রা মুভমেন্ট হবে, মাহিন্দ্রা মুভমেন্ট হয়েছে, বাজার তো যা খুশি হয়ে গেছে। মাহিন্দ্রা তো একটা নিফটি স্টক, তাহলে বাজার যা খুশি হওয়া সত্ত্বেও মাহিন্দ্রা উঠছে কেন? তার মানে বিষয়টা হলো টেকনিক্যাল এবং ফান্ডামেন্টাল এবং তার সঙ্গে ডেরিভেটিভ ডেটা সব কটাকে নিয়েই আমরা যখন অ্যানালিসিসগুলোকে একটা জায়গায় নিয়ে আসার চেষ্টা করি তখন সেগুলো কোথাও গিয়ে জায়গাতে কিন্তু সাপোর্ট দেয়, রেজিস্ট্যান্স দেয় এবং আপনাদের সাপোর্ট দেয়। এটা হচ্ছে বিষয়। তো নিফটির ধরুন প্রত্যেক দিনের যে নিফটির আমরা যে কলগুলো ডেভেলপ করি, নিফটির অপশান ডেটা বলুন, নিফটির ফিউচারের গল্প বলুন, নিফটির যে কলগুলো ডেভেলপ করি, মোরললেস আমরা কিন্তু একটা জায়গাটা নির্দেশ করবার চেষ্টা করি। আমরা কিন্তু পজিশনটা বুঝে নিয়ে জায়গা বুঝে প্রত্যেকটা জায়গায় তার আইভি পার্সেন্টাইল কী আছে, মুভমেন্ট আদৌ করবে কি না, কতটা মুভমেন্ট করবে, কোন জায়গা থেকে কতটা নিফটির অপশানের ভ্যালুয়েশন কত অবধি যেতে পারে, সেখান থেকে অপশান ভ্যালুয়েশনটা কীরমভাবে কমবে, হাতে টাইম কতটা আছে, টাইম ডিকেটা কীভাবে আমরা এখানে ক্যালকুলেশন করব, গ্রিক্সগুলো নিয়ে কীভাবে কাজ করব, এইগুলো সমস্ত বিষয়গুলোকে আমরা কিন্তু একসাথে কোয়েনসাইড করে তবে একটা কল ডেভেলপমেন্টের দিকে যাই। অনেক সময় প্রশ্ন করেন ডেরিভেটিভ ক্লাস চলাকালীনও প্রশ্ন করেন স্যার এত জিনিস একসাথে মাথায় নিয়ে কিভাবে করা যায়। এটা কিন্তু আবার প্র্যাকটিসের ব্যাপার।
আপনি যত বেশি মার্কেটের সঙ্গে থাকবেন, মার্কেটকে বোঝার চেষ্টা করবেন, মার্কেটকে সময় দেবেন, অটোমেটিক্যালি কিন্তু মার্কেটও আপনাকে ফলাফল দিতে শুরু করবে। আর কিছু বুঝলাম না, কিছু জানলাম না, হঠাৎ করে বাজারে এলাম, হঠাৎ করে বাজার থেকে বেশ কিছু টাকা মুনাফা হয়ে গেল, সেই টাকাটা আমি এনজয় করতে গিয়ে দেখা গেল আরও বেশি রিস্ক নিয়ে ফেললাম, সেখান থেকে আরও রিস্ক নিলাম, নিতে নিতে গিয়ে দেখা গেল ভাড়াটা শূন্য হয়ে গেল। এটাই কিন্তু নর্মাল হয়। সেই কারণে আমি সবসময় বলি, আজকে সকালেও একজন ভদ্রলোক ফোন করেছেন, স্যার কী কী সার্ভিস আছে একটু আমাকে দিন। উনি বোধহয় সামনের জুন মাসের রিসার্চ অ্যানালিসিসের কোর্সের জন্য নিয়েছেন, আবার জুলাই মাসের ডেরিভেটিভও করবেন, সব ইত্যাদি সমস্ত কিছু করবেন। বলছেন, স্যার আপনার কী কী সমস্ত আছে, আমি তো একটা দুটো জানি, সবটা আমাকে জানান। তাহলে কী করবেন? না, কাজ করব, টাকা আইডেল পড়ে আছে। আমরা আইডেল পড়ে থাকতে দিন। আমার কাজ করার জন্য যেটা দরকার সেটা হচ্ছে কনফিডেন্স। কনফিডেন্স তখনই বাড়বে যখন আপনি শিখবেন। না শিখে কনফিডেন্স তৈরি হবে না, আর না কনফিডেন্স তৈরি হলে শেয়ার বাজার থেকে কিন্তু লাভ করতে পারবেন না। কনফিডেন্স লেভেলটাকে বুস্ট আপ করতে হবে যে কোনোভাবেই হোক। সেই জায়গায় আমরা যারা ধরুন পড়াই, তারা হয়তো আপনাদেরকে সেই কনফিডেন্স লেভেলটাকে দেওয়ার জন্য চেষ্টা করি। অনেকেই বলেন, স্যার ক্লাস করার আগে যা ছিলাম এখন আছি, অনেকটা পার্থক্য তৈরি হয়ে গেছে, আমরা বুঝতে পারি। তো সেই জায়গাটা থাকে। তো এইভাবেই কিন্তু কাজকর্ম হয়। তো নিফটি, ব্যাংক নিফটি এবং কিছু আমি স্টকের গল্প করব, যেগুলো আমার খুব ভালো লাগছে আগামী সপ্তাহের জন্য, সেগুলো নিয়ে আসছি। ইউটিউবের ভিডিওর সাথে ইউটিউবের ভিডিওটা যখন যেরকমভাবে পপুলার হয়েছে আর কি, ঠিক সেরকমভাবেই আপনাদের কাছে আপনাদের রিকোয়েস্ট ছিল যে একটা যদি সপ্তাহ চলাকালীন যদি কিছু মানে প্রেডিকশান কিছু দেওয়া যায় বা কিছু যদি বলা যায় তাহলে সুবিধে হয় কাজকর্ম করার ক্ষেত্রে। তো সেটা দেখে অনেক দিন ধরেই হলো একটা সার্ভিস চালু হয়েছে। তা সেই সার্ভিসটার কথা আরেকবার নতুন করে বলি। সেটা হচ্ছে যে মানে প্রাথমিকভাবে যেটা শুরু হয়েছিল সেটা হচ্ছে সোমবার দিন সন্ধেবেলা আর বুধবার দিন সন্ধেবেলা মোটামুটি 8টা, 8:30, 9টার মধ্যে ভিডিওটা তৈরি করা হতো এবং সেটা আপনাদের কাছে পৌঁছাতো। তা সেটা এখন একটু পরিবর্তিত হয়ে মঙ্গলবার দিন সকালবেলা আর বৃহস্পতিবার দিন সকালবেলা সকাল 8টার মধ্যে ভিডিওটা আপনাদের কাছে হোয়াটসঅ্যাপ মারফত পৌঁছে যায় একটা নামমাত্র পারিশ্রমিকের বিনিময়ে। তো যারা এই ভিডিওটার মধ্যে অংশগ্রহণ করতে ইচ্ছুক, অনেকেই করেছেন, যারা নতুনভাবে এই ভিডিওটাতে অংশগ্রহণ করতে ইচ্ছুক তারা আমার যে হোয়াটসঅ্যাপ নাম্বার আপনারা জানেন সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা রিকোয়েস্টটা পাঠাবেন, একটা স্ক্রিনশট তুলে যে আপনি আমাদের মানে ভিডিও চ্যানেলটার ইউটিউবের চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন, তা সেটার একটা মানে জাস্ট স্ক্রিনশট তুলে আপনারা পাঠালেই আমরা সেই ভিডিওটার বিষয়ে আপনাদেরকে জানাবো। আপনারা সেইভাবেই যদি ইচ্ছুক হন তাহলে অবশ্যই ভিডিওটাতে আপনারা এই প্রাইভেট ভিডিওটার বিষয়ে আপনারা আগ্রহ প্রকাশ করতে পারেন বা দেখতে পারেন। যারা ফেসবুকে আমাকে ফলো করেন তারা ইতিমধ্যে অনেকেই জেনে গেছেন এবং অ্যাডমিশান শুরুও হয়ে গেছে। পরবর্তী যে রিসার্চ অ্যানালিসিসের যে ক্লাসটা আছে সেটা হচ্ছে আপনার সেপ্টেম্বর মাসের 18 তারিখ। তার আগে জুনের ব্যাচটা তো ফিল্ড হয়েই গেছে, আপনাদের বলেছিলাম, যেটা এপ্রিল মাসের 7 তারিখের মধ্যে আমরা বন্ধ করে দিয়েছি আর নতুন করে অ্যাডমিশান নেওয়া। তো সেপ্টেম্বর মাসেরটাও চলছে, মানে ইতিমধ্যে অনেকেই করে ফেলেছেন। যারা রিসার্চ অ্যানালিসিসের জন্য আগ্রহী তারা কিন্তু সেপ্টেম্বর মাসের জন্য ইমিডিয়েটলি রেজিস্ট্রেশন করুন, কারণ যেহেতু খুব বেশি সংখ্যক ছাত্রছাত্রী রাখা যায় না, সেই জন্য মানে আমাকে আবার এর মধ্যেই হয়তো কোনো একটা সময় বলতে হবে যে এরপরে আর এটা নেওয়া যাবে না। এটা দূরত্ব হয়ে যাচ্ছে, কিছু করার নেই। আসলে এত মানে ব্যাচগুলো এমনভাবে সব চেপে বসেছে, বুঝলেন তো, মানে আমারই অবস্থা খুব খারাপ হয়ে যাচ্ছে। তো সেই কারণে একটু দূরত্ব হয়ে যাচ্ছে। অনেকে বলছেন, স্যার এখন বসে সেপ্টেম্বর মাস অনেকটা দূর। তা কিছু করার নেই, সেপ্টেম্বর মাসে যদি করতে চান তাহলে সেপ্টেম্বর মাসে অ্যাডমিশনটা নিয়ে নিন। জুলাই মাসে ডেরিভেটিভের অ্যাডমিশন চলছে। জুলাই মাসের ডেরিভেটিভে অ্যাডমিশন যারা ইতিমধ্যে নিয়েছেন তারা তো ঠিকই আছে, আর যারা নেননি, যারা বসে আছেন যে জুলাই মাসে ডেরিভেটিভের শেষ সময় গিয়ে নেব, তা আমি এর মধ্যেই হয়তো সামনের মাসের মধ্যেই আমি হয়তো একটা ডেট ফাইনালাইজ করে দেবো যে এরপরে আর আমি জুলাই মাসে নেওয়া যাবে না। ইতিমধ্যে প্রায় 80% কমপ্লিট হয়ে গেছে। যতজন আমার যা এক্সপেকটেশন থাকে বা যতজনকে নিয়ে ক্লাস করাই তার 80% মতো হয়ে গেছে। তো জুলাই মাসের ডেরিভেটিভের জন্য যারা ভাবছেন যে ডেরিভেটিভে ভর্তি হবেন তারা ইতিমধ্যেই যোগাযোগ করুন, অর্থাৎ ক্লাস দুটো সম্পর্কে বলা হলো। এবার যেটা খুব ইম্পর্টেন্ট একটা কথা বলি, সেটা ইতিমধ্যেই আপনারা প্রত্যেকেই জানেন, সেটা আবার মনে করিয়ে দিই। যারা ডেরিভেটিভে কাজ করছেন তারা যদি ডেরিভেটিভ ক্লাবে থাকেন, আমি দুটো জিনিস সেখানে কমপ্লিট করি। একটা হচ্ছে
কল কি করে ডেভেলপমেন্ট হয়, কোন জায়গায় কিভাবে আমরা দেখি ডেরিভেটিভ ডেটাগুলোকে আমরা কিভাবে অ্যানালাইজ করি, সেই সমস্ত নিয়ে যেমন আলোচনা হয়। আপনারা যদি কোনো কল বা পুটের বা গল্পের বা কোনো ফিউচারের পজিশন নেবেন কিনা ঠিক করেছেন বা নিয়ে ফেলেছেন, তাহলে স্যার সেখানে কি করব সেটা নিয়েও আলোচনা হয়। এবং মার্কেট চলাকালীন একটা বা দুটো, বিশেষ করে নিফটি বা ব্যাঙ্ক নিফটির উপরেই মেনলি আমি এগুলো দিই, আমি সেখানকার পজিশনাল ট্রেড দিই। অনেকে এখন মুশকিল হয় সেই মার্কেট চলাকালীন যারা যাদের পড়তে আসেন তাদের কাছে কিছু কিছু বিষয়, যেমন ধরুন স্ট্র্যাঙ্গেল সম্পর্কে, বাটারফ্লাই সম্পর্কে আইডিয়াটা অতটা ক্লিয়ার থাকে না। তার ফলে হয় কি একটা সমস্যা তৈরি হয়ে যায় বুঝতে গেলে। অনেকেই বলেন কলটা রেডি হয়ে গেছে, কলটা শুরু হয়ে গেছে চলা, তারপরে আমাকে জিজ্ঞেস করেন যে স্যার স্ট্যাগনেল মানে কি। তো এখন প্রবলেমটা এইখানেই। তো সেই কারণেই ডেরিভেটিভ ক্লাবে আসলে পরে সেই সমস্ত জিনিসগুলো আমরা আলোচনা করি, ক্লিয়ার হয়, তারপরে আমরা সেভাবে কাজকর্মগুলো করাই। তো এটা হচ্ছে মূল বিষয়। ডেরিভেটিভ ক্লাবের যারা মেম্বারশিপ নিতে চান তারা একটা জাস্ট হোয়াটসঅ্যাপ যেরকমভাবে পাঠাতে হয় সেভাবে পাঠাবেন, তারপরে সেভাবে ডেরিভেটিভ ক্লাব সম্পর্কে আপনারা জেনে নেবেন। এবার আসি নিফটি এবং ব্যাংক নিফটি নিয়ে। নিফটি বন্ধ করেছে 17,174। তো 17,174-এ আপাতত যেটা ইম্পর্টেন্ট বিষয় হয়েছে সেটা হচ্ছে নিফটিটা কিন্তু 200 DM এর তলায় গিয়ে বন্ধ করেছে। তো সেক্ষেত্রে নিফটি কিন্তু দুর্বল, এবং নিফটির দুর্বলতা আমি আগের যে ভিডিও ছিল সেখানেও আমি বলেছিলাম নিফটির কিন্তু আমার এই মুভমেন্টটা মোটেই পজিটিভ লাগছে না। তো মোটামুটিভাবে সেটাই যাচ্ছে। মাঝে মধ্যে একটা করে রিভার্সাল বাউন্স আসছে, তবে রিভার্সাল বাউন্সগুলো অবশ্যই ওপেন ইন্টারেস্ট বিল্ড আপ সেভাবে হচ্ছে না বলে রাখতে পারছে না। উল্টো দিকে যখন নিচের দিকে যাচ্ছে তখন অবশ্য শর্ট তৈরি হয়ে যাচ্ছে। তো গতদিন সেভাবে শর্ট তৈরি হয়নি, জাস্ট একটা লং আনওয়াইন্ডিং পজিশন এসছে নিফটি ডেরিভেটিভ ডেটা থেকে। কিন্তু সেক্ষেত্রেও যেটা সমস্যা সেটা হচ্ছে 17,174-এর তলায়, 17,174-এ বন্ধ করেছে, যেটা কিনা নিফটির যে 200 DM-এ আছে সেই 200 DM-এর তলায়, অর্থাৎ ওটা আছে বোধহয় 17,193-এ। তো এই জায়গায় দাঁড়িয়ে এখন নিফটি কোন দিকে কি যাওয়ার প্রবণতা রাখছে, সব রকম টেকনিক্যাল প্যারামিটার্স এবং সব রকম ডেরিভেটিভ প্যারামিটার এটা কিন্তু নেগেটিভের কথা বলছে। যদিও ম্যাক্সপেন লেভেলটা এই উইকের জন্য 17,300-তে আছে, তবে কিন্তু সেটা সমানে সরে যেতে পারে, এবং সেটা নিয়ে যে সেই এক্সপায়ারিটা সেই জায়গায় হবে সেটা সম্পূর্ণ গ্যারান্টিড কিছু বলাও যায় না। সেটা অবশ্যই যেদিনকে এক্সপায়ারি হয় সেদিনকে আমরা বিভিন্ন সময় সেটাকে পরিমাপ করে দেখি, তারপরে সেটার একটা ডিসিশন আসে। তো আপাতত কিন্তু পুরোটা একটা দুর্বলতা প্রকাশ করছে। উপরের দিকে আসলেই সেখানে কিন্তু সেলিং প্রেশার আসছে। নিচের দিকে আপাতত নিফটির একটা খুব ভালো সাপোর্ট আছে, সেটা হচ্ছে 17,000-এ। 17,000-এর সাপোর্টটাকে যদি ভেঙে দেয় তাহলে 16,500 অবধি কিন্তু নিফটি একদম সরাসরি চলে যাবে। তাহলে সেক্ষেত্রে 16,500 হচ্ছে নেক্সট সাপোর্ট। এই উইকের মধ্যে 16,500 দেখার সম্ভাবনা কিন্তু খুব প্রবল যদি 17,000-টা ভেঙে দেয়। আর ওপরের দিকে উঠলে তিনটে জায়গাতেই কিন্তু হিউজ রেজিস্ট্যান্স আছে, অর্থাৎ যেখানে প্রচুর পরিমাণে কল রাইটিং হয়েছে, সেটা 17,300, 400, 500 প্রত্যেকটা লেভেলে কিন্তু খুব সেলিং আসবে। কাজেই মোটামুটিভাবে বায়াসটা নেগেটিভ বললাম। ব্যাংক নিফটিতে কিন্তু পুরোপুরি শর্ট বিল্ড আপ হয়েছে এবং পজিশনটা কিন্তু আরও বেশি নেগেটিভ মনে হচ্ছে। ব্যাংক নিফটিতে আপাতত রেজিস্ট্যান্স আছে হচ্ছে 36,500 এবং 37,000-এ, সাপোর্ট আসে 36,000, তারপরে সেটা ভেঙে গেলে 35,000-এ। ব্যাংক নিফটির 200 DM-এ অবস্থান করছে 36,895, যেটা তলায় ব্যাংক নিফটি চলছে। কাজে সেক্ষেত্রেও কিন্তু ব্যাংক নিফটির ক্ষেত্রেও দুর্বলতাটাই আমরা কিন্তু মূল ধরব। শর্ট বিল্ড আপ হয়েছে বললাম আপনাদের উইকলি চার্টে, দুটো ক্ষেত্রে নিফটি এবং ব্যাংক নিফটি দুটোতেই ওপেন ইন্টারেস্ট বিল্ড আপ হয়েছে, এবং তার সঙ্গে সেই সঙ্গে উইকলি ক্লোজিংটাও খুব একটা সুবিধাজনক কিছু হয়নি। কাজে ব্যাংক নিফটিতে উইকনেস আছে। ব্যাংক নিফটিতে যদিও ব্যাংক নিফটির পজিশন 36,895-এর তলায় চলছে বলেই যে ব্যাংক নিফটি আরও নিচের দিকে যাওয়ার সম্ভাবনা রাখবে সেটাও যেমন একটা কথা, আবার এটাও আরেকটা বিষয় যে ব্যাংক নিফটিতে কিন্তু খুব হিউজ যে ওখানে পুট রাইটিং হয়ে যে সেখানে একটা সাপোর্ট জোন তৈরি করছে, ঠিক সেটাও কিন্তু বলা যাচ্ছে না। অর্থাৎ সেক্ষেত্রে কিন্তু ব্যাংক নিফটিটা আরও বেশি দুর্বল হয়ে পড়েছে। এটা গেল নিফটি এবং ব্যাংক নিফটির কথা। তাহলে এরপরে আসি আমার এই সপ্তাহের জন্য বা আগামী কয়েকদিনের জন্য কিছু স্টক। আমি স্টকগুলো জাস্ট আপনাদের বলে দিচ্ছি, আপনারা জানেন যে ইতিমধ্যেই যে
গত যে স্টকগুলো বলেছিলাম সেই স্টকগুলোর মুভমেন্টও হয়েছে এবং মোটামুটিভাবে যেগুলো সুগার স্টকগুলো চলছে বা বিভিন্ন ধরনের সিমেন্ট স্টকগুলো আবার মুভমেন্টে এসছে, এসএসসি যথেষ্ট বেড়েছে ইত্যাদি ইত্যাদি, সেই সমস্ত স্টক তো থাকেই। তা আমি এই সপ্তাহের জন্য কিছু স্টক, যদিও বাজারের পজিশন কিন্তু মোটেই ভালো নয়, আমি তা সত্ত্বেও আপনাদের কিছু স্টক একটু চোখের সামনে দিয়ে রাখবো, সেটাকে একটু দেখুন। মানে সবই একটু ব্রেকআউট। এখন মুশকিল হচ্ছে, আপনারা তো প্রত্যেকে যারা ক্যাশ মার্কেটে কাজ করেন তারা কিনে কাজ করবেন, সেল করে তো আর কাজ করতে পারবেন না। যারা ফিউচার মার্কেটে আছেন তারা অবশ্যই সেটাও পারেন। তো সেক্ষেত্রে আমি শুধু আপনাদের কেনার গল্পটা করতে পারি, সেইটাই আমার কাছে একটা প্রতিবন্ধকতা। তো আমি কেনার গল্প করছি। মারুতি আমার খুব ভালো লাগছে চারটা, কোলগেট পামোলিভ ভাল লাগছে চারটা, এসবিআই কার্ড ভাল লাগছে, আর ইডেলউইসও ভাল লাগছে। এই চারটে স্টক আমি মোটামুটিভাবে আপনাদেরকে বলছি, একটু নিজেদের র্যাডারে রাখুন, আশা করা যায় একটু মুভমেন্ট পাবেন আর কি। তাহলে আজকে এইটুকুই থাকলো, আবার পরের এপিসোড নিয়ে আসবো। সকলে ভালো থাকবেন, নমস্কার।